আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সার্জিও গরের সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের বৈঠকের পর তাকে বেশ অগোছালো এবং অস্থির দেখা গেল। সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এবং পাশাপাশি সার্জিও গরের এই ঢাকা সফরে এত জল্পনা কল্পনা কেন হচ্ছে সে বিষয়টাও একটু আলোচনা করব। সাথে থাকুন বন্ধুরা। আমরা পররাষ্ট্রমন্ত্রীর সাথে সার্জিও গরের বৈঠকের পর দেখলাম যে সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী প্রায় কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না। তাকে জিজ্ঞেস করা হলো যে এইটিপি যেটা করেছে এগ্রিমেন্টস, এটা কম্বাইন্ডলি বলে এগ্রিমেন্টস অন রিসিপ্রোকাল ট্রেড, যেটা ইউনুস নির্বাচনের 2 দিন আগে চুক্তিটা সই করে চলে গেল, সে নিয়ে প্রশ্ন করা হয়েছে। এবং দুটো চুক্তি বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঝুলন্ত আছে, আকসা এবং জিসোমিয়া। আকসা জিসোমিয়া নিয়ে ভিন্ন কোনো জায়গায় কথা বলা যেতে পারে, সেটা নিয়ে প্রশ্ন করা হলো। এরকম আরো অসংখ্য প্রশ্ন করা হলো খলিল সাহেবকে, তিনি কোনোটারই উত্তর দেননি। অবশ্য তিনি তার পক্ষে একটা যুক্তি দেখিয়েছেন, যেটা ধর্তব্য যে 1 ঘন্টার বৈঠকে সব তো আর গভীরে যাওয়া যায় না, সেটা মেনে নিলাম। তারপরে তাকে জিজ্ঞেস করা হলো যে ডিফেন্স সংক্রান্ত একটা কোশ্চেনে উনি বললেন যে এটা ডিফেন্স মিনিস্ট্রিতে যাও। আমি বুঝলাম না কেন এই ডিফেন্স সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে ডিফেন্স মিনিস্ট্রিতে যেতে হবে। ধরে রাখছি যে সেখানে হয়তো ডিফেন্স সংক্রান্ত কোনো লোক ছিল, অফিসাররা থাকে এইরকম মিটিংয়ে, বা ছিল না, কিন্তু মিটিং তো এটা কি বলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের নেতৃত্বে হয়েছে, তাহলে এটার উত্তর খলিল সাহেবের দিতে অসুবিধা কোথায়? আসলে আমি বলছি না যে উত্তর না দিয়ে উনি কোনো অপরাধ করেছেন, কিন্তু ইয়েটা হলো যে ডিফেন্স মিনিস্ট্রিতে যাওয়া, এটা সাধারণত বিভিন্ন মন্ত্রীদের, হাই অফিসিয়ালদের এটা একটা কৌশল থাকে, বল অন্যের কোর্টে পাঠিয়ে দেওয়ার। কিন্তু এখানে আসলে খলিল সাহেব যে নার্ভাস ছিলেন সেটারই একটা প্রকাশ। আরেকটা প্রশ্ন করা হয়েছিল ওনাকে যে এই যে মিয়ানমারকে যে করিডোর দেওয়ার যে একটা প্রস্তাব, যেটার উদ্যোক্তা খলিল সাহেবই ছিলেন, সেটা সম্পর্কে উনি বললেন যে এটা আপনারা গুজব শুনেছেন। আলোচনা হয়েছে কি হয়নি সেটা ভিন্ন কথা, কিন্তু এটা গুজব কিভাবে হয় খলিল সাহেব? আপনি নিজেই তো, আমি নিজের কানে শুনেছি, আপনি অবশ্য করিডোর বা কিছু কোন শব্দ বলেছিলেন আমার মনে নাই, কিন্তু আপনি তো এটা প্রপোনেন্ট ছিলেন বাংলাদেশে, যে এখানে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর হিসাবে আপনি একটা করিডোর দিতে চেয়েছিলেন, ইউনুসও দিতে চেয়েছিল। তখন সেনাবাহিনীর এটা বন্ধ করে দিয়েছে, কারণ সেনাবাহিনী আসলে কারোর সাথে যুদ্ধে লাগতে চায় না। সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী তো শুধু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা পাকিস্তানের সেনাবাহিনীর চেয়েও আসলে দুঃখজনক পরিস্থিতিতে চলে গেছে। পাকিস্তানের সেনাবাহিনী ইন্ডিয়ানদের সাথে যুদ্ধ করে, আর বাংলাদেশের সেনাবাহিনী কারোর সাথে যুদ্ধ করবে না। ওই জন্য আসলে সেনাবাহিনী ওইটা চায়নি বলে তখন করিডোরটা হয় নাই। তখন তো দিয়েই দিয়েছিলেন খলিল সাহেব, এখন বলছেন যে এটা গুজব। যাই হোক, এইভাবে খলিল সাহেব অলমোস্ট প্রতিটা প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং ওনাকে অত্যন্ত নার্ভাস লাগছিল। মনে হচ্ছিল উনি যেখানে মিটিং করেছিলেন সেখানে একটা ভূমিকম্প হয়েছে, কিংবা সেখানে ঝড়, কালবৈশাখীর ঝড় হয়েছে, আর খলিল সাহেব সেখান থেকে বের হয়ে উত্তর দিচ্ছেন। আমরা যদি আমাদের আগের পররাষ্ট্রমন্ত্রীগুলোকে দেখি, সেই শেখ হাসিনার আমল থেকে, অর্থাৎ দীপু মনি, তারপরে আমাদের দীপু মনি ছিলেন, তারপরে মাহমুদ আলী সাহেব, ডক্টর আব্দুল মোমেন, ডক্টর হাসান মাহমুদ, এমনকি আমাদের অনেক স্মার্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ইনারা কিন্তু কখনো কেউ দেখে নাই যে সাংবাদিক সম্মেলনে এসে এরকম নার্ভাস হয়ে যায়। আমি কখনোই দেখিনি ইনাদেরকে। ডক্টর দীপুমণি ইয়ের সাথে সাংবাদিক সম্মেলন করেছিলেন, বৈঠক করেছিলেন হিলারি ক্লিন্টনের সাথে। তারপরে অনেক উদাহরণ আছে, উদাহরণের শেষ নাই। ডক্টর মোমেনের সময় জন কেরি বাংলাদেশে গিয়েছিলেন, তিনি তখন প্রেসিডেন্ট বাইডেনের
ক্লাইমেট এনভয় ছিলেন। অত্যন্ত জন কেরি কিন্তু প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে ডক্টর মোমেন সাহেব এরকম করে সাংবাদিক সম্মেলন করেছিলেন যৌথ। তারপরে এখানে তো শুধু খলিল সাহেব একা ছিলেন, একা কেন ছিলেন সেটাও একটু আলোচনা করতে হবে। তারপরে আমরা এগুলো দেখেছি। ডক্টর মোমেন সাহেব তো মনে হয় ওনার পাশে যদি একটা বোমাও ফাটে উনি কিন্তু নার্ভাস হবেন না কোনো সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের কোনো কোশ্চেন ফেস করতে গিয়ে। তো সেই তুলনায় এখানে আমি দেখলাম যে খলিল সাহেব নার্ভাস। খলিল সাহেব হয়তো ব্যক্তি মানে সব কোনো মানুষ এমনিতে কোনো কিছু ফেস করতে গেলে নার্ভাস হতে পারে, এটা একটা হ্যাবিটও থাকতে পারে, কিন্তু এটা মনে হচ্ছে বিয়ন্ড হ্যাবিট, ভেতরে অন্য কিছু আছে। খলিল সাহেব যখন সাংবাদিক সম্মেলন করেন তার পাশে দুইজন ব্যক্তি ছিল, এক হলো তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হুমায়ুন কবির মাঝে মাঝে নিচু গলায় হাসছিলেন দাঁত দেখিয়ে। এটা একটা অশোভন জিনিস। আমি হুমায়ুন কবির সম্পর্কে অনেক নেতিবাচক কথা অতীতে বলেছি, এখনো বলতে হচ্ছে যে আসলে কোনো উন্নতি হয় নাই। উন্নতি শুধু এতটুকু হয়েছে যে তাকে আর আগের মতো সামনে আসছেন না উনি, আসতে দেয়া হচ্ছে কি হচ্ছে না সেটা জানি না। পাশে অবশ্য আরেকজন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, তিনি যথা মানে ট্রেন্ড প্রফেশনাল হিসাবে যেভাবে দাঁড়িয়ে থাকতে হয় সেভাবে তিনি দাঁড়িয়েছিলেন। আর খলিল সাহেব আবার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বললেন যে মানে আপনারা কিছুই জানেন না, মূর্খ। এইটা খলিল সাহেব বা অনেক লোক এই জিনিসটা বুঝতে পারে না। সাংবাদিক সম্মেলন করবেন, সেখানে সাংবাদিক যত মূর্খ হোক, যত দোষের হোক, কখনো তাদেরকে ডাইরেক্ট এটা বলবেন না খলিল সাহেব। এই দোষটা আমাদের ছিল এই মাহমুদ আলী সাহেবের, মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে না পারলে তারা পড়ে আসে নাই, তারা লিখে আসে নাই, এইভাবে তাদেরকে অ্যাটাক করা। এইটা সত্য কথা হলেও এগুলা বলতে হয় না, মানে ট্রেনিং তো কিছু নিতে হবে নাকি। তো আরেকটা জিনিস খেয়াল করলাম যে খলিল সাহেব কিন্তু শুধু আজকে নার্ভাস তা না, উনি যখন তারেক রহমান সাহেব চীন থেকে ফিরে আসলেন সেইখানেও কিন্তু তিনি এই ধরনের মানে নার্ভাস পুরো না হলেও সহসা সহসা উনি এমন উত্তর দেন যেগুলো আসলে মনে হবে যে আপাতত খুব স্মার্ট, কিন্তু আসলে ভেতরের জিনিস বের হয়ে যায়। ও তিনি তখন বলেছিলেন যে আপনারা এত মানে ছোট চিন্তা করেন কেন, আমরা কি ভিক্ষার ঝুলি নিয়ে গিয়েছিলাম। এটা তিনি যেন এই কথা বলার জন্য ওখানে অস্থির হয়ে বসেছিলেন, যেগুলো আসলে বডি ল্যাঙ্গুয়েজ হিসাবে বিপরীত, যা বলা হয় তার বিপরীত সিগন্যালটা দেয় আর কি। খলিল সাহেবকে নার্ভাস মনে হচ্ছে কেন, এটার আসলে কি কারণ থাকতে পারে? আমার মনে হয় খলিল সাহেবকে নার্ভাস মনে হওয়ার কারণটা একটা এক ধরনের আধ্যাত্মিক বিচার ওনার উপর। আমি জানি যে, আমি না, ফরেন মিনিস্ট্রির অফিসাররা এটা জানে, খলিল সাহেবের সারা জীবনের স্বপ্ন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার। তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তো তিনি হয়েছেন, এবং তিনি যদি স্বাভাবিক পথে হতেন, যেমন শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছে, অত্যন্ত স্বাভাবিক পথে বলবো, সেই রকম স্বাভাবিক পথে যদি খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী হতেন, আমার মনে হয় তার উপর যে আধ্যাত্মিক বিচারটা চলছে এইটা হয়তো হতো না। কারণ আমি বিশ্বাস করি যে মন্দ পথে কোনো কিছু দখল করলে সেটা সুখকর হয় না। খলিল সাহেব এখন যেটা জানা যাচ্ছে, যে মানে যেটা বোঝা যায়, জানা যাচ্ছে না কারণ সরকারি তরফ থেকে তো কেউ বলছে না যে খলিল সাহেব একটা স্যান্ডউইচড হয়ে আছেন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এবং তাকে তো বিএনপির সমর্থকরাই মার্কিনীদের দালাল, সমর্থক মানে গুপ্ত সমর্থক, অনেকে ইউটিউবার এগুলা গালিগালাজ করছে যে মার্কিনীদের এবং ইউনুসের সাথে তার যোগসাজশ আছে। যাই হোক, তিনি নিজেই জানেন যে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদটা যেই পথে দখল করেছেন এটা এক ধরনের ব্ল্যাকমেইলিং এর পথ, অন্যদের চাপিয়ে দেয়া পথ, সমঝোতার পথে উনি একটা বার্গেইন উইনার হিসাবে মানে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদে জয়েন করেছেন। অর্থাৎ উনি স্বাভাবিক পথে পররাষ্ট্রমন্ত্রী হন নাই। এখন যখন তিনি বিভিন্ন সমস্যা মোকাবেলা করছেন,
আহ, এটাই হয় যে আপনি যদি কারো দয়া দাক্ষিণ্যে কোনো পদ গ্রহণ করেন, আপনাকে যারা দয়া করেছে আপনি তাদের কিন্তু সার্ভেন্ট হয়ে গেলেন। খলিল সাহেবের অঙ্গভঙ্গি, মুখভঙ্গি, নার্ভাসনেস, আমি আবারও বলছি স্বাভাবিকভাবে একটা মানুষ নার্ভাস হতে পারে। আমি যেমন ব্যক্তিগতভাবে খুবই নার্ভাস মানুষ, কিন্তু এই কি বলে যে মানে তাই বলে সব জায়গায় কি আমি নার্ভাস? উনি এই জায়গায় নার্ভাসনেস দেখাচ্ছেন, এটা আমি মনে করি যে উনি আসলে না পারছেন ওনার নিয়োগকর্তাদের নিড ফুলফিল করতে, না পারছেন সরকারের নিড ফুলফিল করতে, এই ধরনের একটা দোটানায় আছেন। আর মূলত উনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে উনি অনেক কিছু জানেন, সেটাই বোঝা গেল এই সাংবাদিক সম্মেলনে। উনি যা কিছু বলছেন সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য, বাংলাদেশের তথ্য সেখানে তেমন কিছু নাই। আমি ধরে ধরে ওগুলা বলছি না, কারণ খলিল সাহেবকে উনি তো আমার ব্যক্তিগত শত্রু না। ওনার চেহারা সুন্দর, যে কোনো চেহারা সুন্দর, সুন্দর কথা বলে, এই ধরনের লোককে সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। সুতরাং খলিল সাহেবের সাথে তো ব্যক্তিগত শত্রুতার কিছু নাই, কিন্তু তিনি যে পদ্ধতিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ দখল করেছেন, সেইটার একটা খোদাই গজব আমার মনে হচ্ছে তিনি এখন ভোগ করছেন। এবং একই সূত্রে বলবো যে দেখেন, এই যে সার্জিও গরের যে বাংলাদেশে ভিজিট চলছে, এটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা, অনেক ধরনের কথা হচ্ছে যে তিনি এসছেন ভারত বাংলাদেশের মধ্যে মধ্যস্থতা করতে, তিনি এসছেন চীনের বিরুদ্ধে তারেক রহমানের সরকারকে ধমক দিতে, তারপরে নানান জিনিস চলছে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা কেউ কিন্তু জানাচ্ছে না। এবং এই ভিজিটে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন পর্যন্ত আসলে কিছুই প্রকাশ করা হয়নি। শুধু সার্জিও গর নিজে একটা টুইট করেছেন, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে এখন মার্কিনীরা ভ্রমণ করবে, সেখানে ব্যানটা তুলে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারা এগুলা হরহামেশা দেয়, এইসব তাদের নাগরিকদের উপর ভ্রমণ মানে কি বলে ট্রাভেল ব্যান, আবার এগুলা তুলে নেয়, সাবধান করে দেয়। এইগুলা মুড কি, এটাতে বাংলাদেশের খুশি হওয়ার কি আছে না আছে? আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তো কেউ বাংলাদেশ সফর করে না ব্যবসা বাণিজ্য বা এই ধরনের ছাড়া। পর্যটনের জন্য তো আসলে হয়তো বছরে 1-2 জন 3 জন 5 জন সফর করতে পারে। তো এই ব্যান তুলে দিলে কি না তুলে দিলে কি, গর সাহেব যদি আসেন বাংলাদেশে, তো এখানে তো ব্যানের কিছু নাই। হ্যাঁ, সারা এই যে ওয়াকার বাহিনী তো ওনাকে প্রতিরক্ষা দিবে পুরো, দরকার হলে যেভাবে ইয়েকে দিয়েছিলেন, তারেক রহমানকে ওয়াকার বাহিনী দিয়েছিল সেই 300 ফিট রাস্তায়। তো এটা আসলে সিগনিফিকেন্ট কিছু না, কিন্তু এছাড়া আর কোনো তথ্য কোনো তরফ থেকে জানানো হচ্ছে না। এবং এটাই কিন্তু বোঝা যায় যে যেসব জল্পনা কল্পনা হচ্ছে, একদিকে জল্পনা কল্পনার ডালপালা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি সরকারটা যে স্বস্তিতে নাই, সরকারটা যে ওই ওই জিনিসটাই বয়ে বেড়াচ্ছে, যে এই যে এটিপি, যেটা যে এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড, এআরটি সরি, এইটা করে যে দেশটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়া হয়েছে, সেই করাতের উপর বসে তারেক রহমানকে কিন্তু বাংলাদেশ চালাতে হচ্ছে। সেখান থেকে বের হয়ে আসার কোনো রাস্তা তারেক রহমান সরকার যে পাচ্ছেন না, এটাই আমরা দেখি। এর আগে যদি আমরা দেখেন, কেন বলছি এই কথা সেটার বলার জন্য এটা বলছি যে দেখুন, এর আগে ভিক্টোরিয়া নুলার নামে একটা আন্ডার সেক্রেটারি এসেছিল প্রেসিডেন্ট বাইডেনের সময়। তখন কিন্তু তিনি সাংবাদিক, এই ভিক্টোরিয়া নুল্যান্ড আন্ডার সেক্রেটারিকে অনেকে ক্রেডিট দেয় যে বিভিন্ন দেশে, মানে পূর্ব ইউরোপে এই যে বস ছিল ডোনাল্ড লুর, পরে অবশ্য ভিক্টোরিয়া নুল্যান্ড নিজে পদত্যাগ করছিল, সেগুলো ভিন্ন ইতিহাস। উনি বাংলাদেশে এসেছিল, আমাদের ফরেন সেক্রেটারি মাসুদ বিন মোমেন একসাথে সাংবাদিক সম্মেলন করেছেন, যৌথ সাংবাদিক সম্মেলন। তারপরে ক্যারি সাহেব এসেছিল, মোমেন সাহেবের সাথে যৌথ সাংবাদিক সম্মেলন হয়েছে। কিংবা এরও আগে, অনেক আগে হিলারি ক্লিনটন এবং আমাদের তখনকার পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি একসাথে যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন। এখন সার্জিও গোর এখানে ঢাকায় আসলেন, উনি তো একজন বড় হত্যাকর্তা। সার্জিও গোর আপনারা জানেন যে ওনার বর্তমান বয়স মাত্র 40, কিন্তু তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার কিন্তু ভালো সখ্য, মানে ট্রাম্পের সাথে তার ইকুয়েশন খুব ভালো। এবং
সার্জিও গরের সার্জিও গর যখন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পান ভারতে, সেখানে অবশ্য দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্রদূতগুলোকে কত সুন্দর করে একটা বিদেশে পাঠায়। আমাদের কিন্তু এসব ব্যবস্থা নাই। প্রত্যেকটা রাষ্ট্রদূতকে একটা করে শপথ পড়ানো হয়। সার্জিও গরকে শপথ পড়িয়েছিলেন কিন্তু সেই দেশের ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পের যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন। আর আমাদের ঢাকায় যে রাষ্ট্রদূত আছে ক্রিস্টেনসেন, তাকে শপথ পড়িয়েছিল এমনকি ইয়েও না, তাদের পররাষ্ট্রমন্ত্রীও না, তার নিচের একজন। সাধারণত এই শপথগুলো পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট পড়ায় আর কি। তো সেদিক থেকে বোঝা যায় যে সার্জিও গর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার বয়স যাই হোক না কেন। তো তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলের সাথে বৈঠক করেছেন, তো দুইজনকে একসাথে হাজির করতেন আপনারা, তাই না? দুইজন একসাথে সাংবাদিকদের সাথে কথা বলতো, সেটা কিন্তু করতে দেওয়া হয় নাই। কেউ না কেউ বলেছে যে, অথবা মার্কিনিরাই হয়তো চায় নাই যে তারা সাংবাদিকদের ফেস করবে। এগুলো কিন্তু দেখেন জনমনে যেসব সন্দেহ ঘনীভূত হয়ে আছে সেগুলোকে কিন্তু সত্যতা প্রদান করে। সত্য কথা হলো যে আপনার একদম ঢাক ঢাক গুড় গুড়। যদিও ফরেন মিনিস্ট্রির ফেসবুকে লিখেছে যে এটা ফ্যামিলিয়ারাইজেশন ভিজিট, তো মানে পরিচিতিমূলক হয়েছে, তো কি হয়েছে? পরিচিতিমূলক হলে তো আরো বেশি দুইজনকে নিয়ে আসতেন, তাই না? দুই দেশকেই বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রকেও বাংলাদেশকেও, যে খলিল সাহেব আর সার্জিও গর যদি পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করতেন তখন আমরা বুঝতাম, কিন্তু একজনকে কিন্তু পিকচার থেকে আলাদা করে দেয়া হলো। এবং তিনি কোথাও মানে কোনো জায়গায় কোনো কাগজ এখন পর্যন্ত বের হয় নাই কক্সবাজার যাবে। মার্কিনিরা আসলেই কক্সবাজার যায়, সেগুলো নিয়ে পরে কথা বলবো। কিন্তু বর্তমানে যেটা দেখলাম এই পর্যন্ত, তাতে আসলে তারেক রহমানের সরকারের বিশেষ করে মনে হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের পার্সোনাল স্টেকটা অনেক বেশি, উনি অনেক বেশি বিধ্বস্ত, উনি অনেক বেশি নার্ভাস। এটা কিন্তু দুয়ে দুয়ে চার যদি যোগ করেন আপনি নানান কনক্লুশন হতে পারে। আমার কনক্লুশন এটাই বলে, আমি যেহেতু খুব এই মানে কল্পনা বেশি দূর বিস্তৃত করতে পারি না, সেটা হলো যে আর সেটা তো আসলে দর্শকদের, আমার বন্ধুরা যারা এই ভিডিওগুলা শুনেন তাদেরকে ধোঁকা দেয়া, সেটা হলো যে আসলে যেটা আমরা সবাই জানি, এই যে খলিল সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে বাংলাদেশে ঢুকেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে তিনি জাতিসংঘে মানে বাংলাদেশের নাগরিক হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে তো উনি দুটোই তো। এই 1 বছরের জন্য সভাপতিত্ব করবেন, আসবেন যাবেন, যে কোনো ক্রাইসিসে প্রথম সুযোগে তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আশা তিনি পূর্ণ করতে পারুন বা না পারুন, কিন্তু ভবিষ্যতে কঠিন বিপদে পড়বে তারেক রহমানের সরকার এবং দল হিসাবে বিএনপি এবং এনসিপি জামাত, যারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত হয়ে 2024-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে এবং পরবর্তীতে কোনোভাবেই আর তাদের যে ফরেন রিলেশনসগুলো মেনটেন করতে পারছে না। ভারতের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, হ্যাঁ, সবাইকে দেখিয়ে যাচ্ছে, চোখে চোখ রেখে কথা বলছে। আবার আমার এই ভিডিওতে এসেও কিছু কিছু বোধহয় ওই 24-এর জঙ্গি উত্থানের সহযোগীরা গালি দেন। আমি বলি যে ভাই গালি দিয়েন না, আমি যে বক্তব্যটা রাখি সেখান থেকে কোনো কথা আপনার অপছন্দ হলে, দ্বিমত হলে, সেটা অন্তত বলে গালি দেন, শুনে তো মানে সেটা তো করেন না আপনারা। যা হোক, খলিল সাহেবের শাস্তি তো হয়েই যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 24-এর জঙ্গি উত্থান যারা ঘটিয়েছে, বাংলাদেশের যারা সর্বনাশ করেছে, তাদের সবার একে একে আমরা বাংলাদেশেই শাস্তি দেখতে পাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামাত এবং এনসিপি কি এই জাতীয় সংসদে তাদের যে সদস্য পদ রয়েছে সেখান থেকে তারা পদত্যাগ করবেন কিনা? পরিস্থিতি যেভাবে এগোচ্ছে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তারা পদত্যাগ করতে পারেন। আজকের এই সময়টিতে এটি পিলে চমকানো খবর বটে। আর যদি তারা পদত্যাগ করেন, কোনো অবস্থাতে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে পারবে না, দে হ্যাভ টু লিভ। এবং এই বিষয়টা জামাত এনসিপি খুব ভালো করে জানে এবং এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে, ঠিক সেই সময়টাতে যে তাদের দেশি বিদেশি যে শক্তিগুলো, বন্ধুগুলো রয়েছে, যারা জুলাই আগস্ট বিপ্লব ঘটানোর জন্য গত 3-4 বছর ধরে মূলত
জামাত এবং এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূস এই শক্তিটিকে যেভাবে এম্পাওয়ার্ড করেছে, তারা কিন্তু বিএনপিকে এম্পাওয়ার্ড করেনি, তারা জামাতকে এম্পাওয়ার্ড করেছে। এই শক্তিগুলো সিমেন্টেড হয়ে আবার রাজপথে চলে আসবে। এখন প্রশ্ন হলো যে জামাত এবং এনসিপি তারা কেন পদত্যাগ করতে যাবে? আমরা যারা সাধারণ চিন্তা করি বা যাদের কাছে মনে হয় যে এমপি হওয়া মানেই তো প্রতি মাসে একটা মাসোহারা পাওয়া, প্রায় লাখ 2 টাকা বেতন ভাতা সুযোগ সুবিধা পাওয়া, নির্বাচনী এলাকায় মাতব্বরি করা, আর নির্বাচনী এলাকায় মাতব্বরির বাইরে সরকারি বরাদ্দ রয়েছে, টিআর রয়েছে, কাবিখায় রয়েছে, এইগুলো তো আছেই। এরপরে সংসদে গিয়ে সরকারের সাথে সেই দহরম মহরম সম্পর্ক, রাষ্ট্র ক্ষমতার ভাগিদার হওয়া, এগুলো দৃশ্যমান। কিন্তু সবাই তো আর কেবল লোভী মানুষ নয়, আর সবাই যাকে বলা হয় যে একটা পদ পদবীর জন্য তাদের জীবন বিসর্জন করতে চায় না। আর যে কোনো জিনিস পাওয়ার আগে এক ধরনের কামনা থাকে, বাসনা থাকে, লোভ থাকে, লালসা থাকে। কিন্তু মানুষ যখন পেয়ে যায়, কোনো একটা বিষয় পেয়ে যায়, তখন ওটার সে অ্যাবসলিউট মালিকানা, ওটার সৌন্দর্য সে এককভাবে ভোগ করতে চায় এবং ওটার একটা লিবার্টি সে চায়। সেটা রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, যে কোনো সম্পর্ক হোক, বিয়ে হোক, শাদী হোক, মানে এখানে আসলে অংশীদারিত্ব কোনো অবস্থাতেই মানুষ পছন্দ করে না। তো সেক্ষেত্রে ধরেন বিএনপি সরকার গঠন করেছে, সেটা একটা, জামাত বিরোধী দল দ্বিতীয় একটা। এখন এই বিরোধী দল হিসেবে তার যে ট্রেডিশনাল স্বাভাবিক যে ক্ষমতা থাকা দরকার, সেই ক্ষমতাটা সে চাইতে পারে। আর জুলাই আগস্টের মূল উদ্যোক্তা রূপে আন্দোলনের মাস্টারমাইন্ড এবং শক্তি বা ফোর্স হিসেবে, ইনভেস্টর হিসেবে, তারপরে মাঠে ময়দানের ডাইরেক্ট সোলজার হিসেবে এনসিপি এবং জামাত এখানে কিছুটা প্রিভিলেজ তারা পেতে পারে, চাইতে পারে, বা বিএনপির সঙ্গে নির্বাচন পূর্ব সময় তাদের যে সমঝোতাগুলো হয়েছে সেই সমঝোতাগুলো তারা মানে বাস্তবায়ন করার জন্য বিএনপিকে চাপ প্রয়োগ করবে, বিএনপির কাছে সেটা আশা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর গত 4 মাসে বা 5 মাসে শুধু আনাকুম জানাকুম, মানে এখানে লোক দেখানো, তারপরে সার্কাস্টিক, ম্যাজিক্যাল মানে জাদুকরি, এই বিষয়গুলো বেশি হয়েছে। জামাতের সভাপতির বাসায় প্রধানমন্ত্রী গেছেন, নাহিদ ইসলামের বাসায় প্রধানমন্ত্রী গেছেন, এটা দেখতে অনেক সুন্দর, মানুষ বাহাবা দিয়েছে। কিন্তু নাহিদ ইসলাম এবং জামাতের আমির জানেন যে তারা প্রতিদিন প্রতি মুহূর্তে কিভাবে বেইজ্জতি হচ্ছেন। উপরে উপরে আপনার মলম লাগিয়ে দিচ্ছে, পিছন দিক থেকে আপনাকে আচ্ছা মতো চাকু মেরে দিচ্ছে। এরকম ঘটনা অহরহ ঘটছে। প্রধানমন্ত্রী তিনি আগে দেখা হলে আগে জামাতের সভাপতিকে সালাম দিচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রীর যারা জুতো টানেন তারা বলছেন ওটার নাম সুম্মা শফিক, শালাকে ধরো, শালা একটা ভণ্ড, এরকম কথাবার্তা। তখন এটা আসলে মিলে না। প্রধানমন্ত্রী দেখা গেল যে নাহিদ ইসলামকে ওয়াজ তদবির করছে, আর দেখা গেল যে ছাত্রদলের, যুব দলের যারা নেতা রয়েছেন, যাদের সঙ্গে প্রধানমন্ত্রী ভালো সম্পর্ক, তারা অকথ্য ভাষায় নাহিদকে, নাহিদের বাপকে তুলে গালাগাল করছে, বাপমা তুলে গালাগাল করছে। ফলে এই জিনিসগুলো কন্ট্রাস্ট অ্যান্ড কন্ট্রাডিক্ট তৈরি করছে এবং এর ফলে মানসিকভাবে জামাত এবং এনসিপি ভেঙে পড়েছে, নাম্বার 1। নাম্বার 2 হলো তাদের মধ্যে একটা নিদারুণ আতঙ্ক তৈরি হয়েছে। 1 নম্বর আতঙ্ক হলো যে যদি কখনো গণেশ পরিবর্তন হয়, আওয়ামী লীগ, এখানে আমি একটা জিনিস বলে রাখি, যে যাই বলুক না কেন, আমি প্রথম দিন থেকে বলছি আগামী 20 বছরের মধ্যে যে কোনো ফর্মে আওয়ামী লীগ ফিরে আসাটা এটি অসম্ভব একটা বিষয়। শেখ হাসিনা আসতে চাচ্ছেন, তিনি আসবেন বা আসতে পারেন, ওই পর্যন্তই আসবেন। 1 দিনে জমায়েত হবে, 2 দিন জমায়েত হবে, এরপর আপনি আর কাউকে খুঁজে পাবেন না, দেন তাকে জেলে যেতে হবে। এর আগে ধরেন শেখ হাসিনা যেভাবে জনপ্রিয়, খালেদা জিয়া তেমন জনপ্রিয় ছিল, তাকে যেদিন জেলে নেওয়া হলো কি হয়েছে বলেন? গোলাম আজম সাহেবকে জেলে নেওয়া হয়েছে, কি হয়েছে? সাইদি সাহেবকে জেলে সে পচে গলে মরে গেছে,
তার লাশটা ঠিকমতো দাফন করতে দেওয়া হয়নি, তার কবরের সামনে গিয়ে গিয়ে মানে কেউ গিয়ে সেই কবর জিয়ারত করবে সেই সুযোগটা দেওয়া হয় না। সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর তছনছ করে দেওয়া হয়েছে, কি করতে পেরেছে? কিচ্ছু হয়নি। এগুলো রাষ্ট্র ক্ষমতা একটা বিরাট ব্যাপার। তো যেটা হবে সেটা হলো এই অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহের কারণে তৃতীয় কোনো পক্ষ ক্ষমতা চলে আসবে। সেটা মিশরের শিশির মতো হতে পারে, কিংবা পাকিস্তানের পারভেজ মোশাররফ হতে পারে, কিংবা আসিম মুনিরের মতো হতে পারে, কিংবা ধরুন এখন অপ্রত্যাশিতভাবে ইমরান খান চলে যাওয়ার পরে যেভাবে সেই নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ এলেন এবং পাকিস্তান পিপলস পার্টির সমর্থন নিয়ে ক্ষমতা দখল করলেন, এটা মানে কোনো রাজনৈতিক ডিকশনারিতে পড়ে না। এই ক্ষেত্রে বাংলাদেশে ধরেন কোনো কারণে যদি এরকমভাবে একটা সরকার চলে আসে যে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দকে সরকার গঠন করতে বলা হলো, অথবা ধরুন সেই কমিউনিস্ট পার্টির বাইরে গিয়ে দেখা গেল যে অন্য যে কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ধরুন ডক্টর রেহমান সোবহান, হোসেন জিল্লুর রহমান, এখনও যে সমস্ত লোকজন আছে এরকম যারা সমাজে পিছন থেকে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ তাদেরকে শক্তি যোগালো, আর সামনে 20 থেকে 25 জন যে দেশের বরেণ্য ব্যক্তি তাদেরকে এনে একটা সরকার ফর্ম করা হলো। এই যে একটা পরিবর্তন হয়ে যাবে বা হয়ে যেতে পারে যদি এই জামাত এনসিপি পার্লামেন্ট থেকে পদত্যাগ করে, অথবা জামাত এনসিপির সঙ্গে বিএনপির সম্পর্কটা চরম আকার ধারণ করে, তখন এরকম একটা ঘটনা ঘটবে। সেখানে আওয়ামী লীগের লোক মাঠে শক্তিমত্তা দেখাবে, তারা মানে এখানে মানে গুটির চাল চালবে, যত রকম অনার সৃষ্টি তৈরি করবে, কিন্তু মূলধারা রাজনীতিতে তাদেরকে ফিরে আসতে আরও বহু বছর অপেক্ষা করতে হবে। তো যেটা বলছিলাম যে পরিস্থিতি কতটা ভয়াবহ, এবং জামাত এনসিপি অনেক যারা সাধারণ মানুষ তারা হয়তো বলতে পারেন যে না এটা হবে না, এটা অসম্ভব ব্যাপার, এই পদ পাওয়া এতকাল পরে তারা পেয়েছে, এটিকে সহজে ছাড়া যায়? কিন্তু বোঝার চেষ্টা করুন, জামাত 1986 সনে যখন এরশাদের পার্লামেন্টে তাদের সদস্য সংখ্যা ছিল সম্ভবত 10 জন, এই 10 জন এমপি তারা পেয়েছিল কত বছর পরে? বহু বছর পরে। তারা 1971 সনের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, মিলিটারি সরকার ছিল, সেই সরকারে তাদের 2 জন মন্ত্রী ছিল। তাহলে সেক্ষেত্রে 1971 সনে তারা রাষ্ট্র ক্ষমতা ছিল। মানে যেভাবে তারা ডক্টর ইউনূসের জামানাতে রাষ্ট্র ক্ষমতা ছিল, তেমনি 71-এ কিন্তু রাষ্ট্র ক্ষমতা ছিল। তাহলে 71 মুক্তিযুদ্ধের পরাজয়ের 17 বছর পরে বা 16 বছর পরে তারা আবার সংসদে এলো, 10টা সিট পেল। কিন্তু এরশাদ সাহেব তাদের সঙ্গে কথা রাখলেন না, ফলে বিএনপি ওখানে আগেই যায় না নির্বাচনে, তখন আওয়ামী লীগ এবং জামাত সেই পার্লামেন্ট থেকে পদত্যাগ করল। এরপর এরশাদ একটা গৃহপালিত বিরোধী দল বানিয়ে আসম আব্দুর রফের মাধ্যমে সেই 86 নির্বাচনের পরে, যেটা 88 নির্বাচন, 6 পার্লামেন্ট ইলেকশন করলো, আর ওরা পদত্যাগ করলো 5th পার্লামেন্টে বোধ হয়। এই গেল 86 সনে। আবার ধরুন সেই 91 পার্লামেন্টে, 1991 পার্লামেন্টে তারা আবার পদত্যাগ করলো। আওয়ামী লীগের সাথে মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা আবার পদত্যাগ করলো। ফলে এই স্বাধীন বাংলাদেশে দুইবার পার্লামেন্ট থেকে পদত্যাগ করার যে নজির, এটা জামাতের আছে, এটা বিএনপির আছে। আর খুব ঘন ঘন ক্ষমতায় গিয়ে মানে ক্ষমতা হারানোর অভিজ্ঞতা বাংলাদেশের সবচেয়ে বেশি বিএনপি জাস্টিস সাত্তারের সময়টাতে ক্ষমতা হারিয়েছে একবার, জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে ক্ষমতা রশি নিয়ে টানাটানি এবং ক্ষমতা জিয়া পরিবারের বাইরে জাস্টিস সাত্তারের কাছে চলে গেছে, অর্থাৎ এটা প্রথম। তারপরে সাত্তার সাহেবের মাধ্যমে দলগতভাবে ক্ষমতায় গেছে, 96-তে ক্ষমতায় গেছে, তারপরে 2007 সনে ক্ষমতায় গেছে, এবং প্রতিবারই তারা ক্ষমতায় পেয়েছে অলৌকিকভাবে, আর ক্ষমতা তারা হারিয়েছে বিভিন্ন রকম জটিলতার কারণে। ফলে তারেক রহমান সাহেব যদি
এই যে ক্ষমতা পেয়েছেন তিনি ট্র্যাডিশনালি যেভাবে সাত্তার সাহেব ক্ষমতা পেয়েছেন, যেভাবে তার বাবা পেয়েছেন, যেভাবে 91 তার মা পেয়েছিলেন, যেভাবে অপ্রত্যাশিতভাবে 2001 সনে তারা ক্ষমতা পেয়েছিলেন, এইভাবেও ঠিক অপ্রত্যাশিতভাবে অনেকটা মানে ম্যাজিক্যালি এই বছর বিএনপি যে ক্ষমতা লাভ করেছে, বিশেষ করে তারেক রহমান সাহেব, তো সেটা যদি আবার সেই অতীতের মতো যেভাবে ক্ষমতা পেয়েছে আবার অতীতের মতো যদি সে ক্ষমতাচ্যুত হয়, এটা অস্বাভাবিক কিছু না। এর কারণ হলো ঘুরে ফিরে শনি একই জায়গাতে আসে। আপনি দেখবেন যে আপনাকে একটা মশায় কামড় দিয়েছে, ধরেন আপনার একেবারে শরীরের যেই জায়গাটাতে মশা কামড় দিয়ে গেল আপনি তাড়িয়ে দিলেন, একটু পরে এসে ঠিক ওই জায়গাতে সে বসবে। মাছি দেখবেন ঘ্যান 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 করছে, আপনার নাকের উপর বসছে, মাথার চান্দির উপর বসছে, গালের উপরে বসছে আর কপালে, এই কয়েকটা জায়গাতে সাধারণত মাছি বসে। আপনি তাড়িয়ে দিলেন, ঘুরে ঘুরে এসে ঠিক সেম জায়গাতে এই বদমাইশটা আবার বসবে। এমনি মানুষের জীবনে যে সফলতা, ঘুরে ফিরে একইভাবে এক একজনের জীবনে সফলতা আসবে। কোনো মানুষ দেখবেন সে জন্মই হয়েছে তার রাজা হিসেবে, কোনো মানুষের জন্মই হয়েছে তার নাপিত হিসেবে, মেথর হিসেবে। তো এই যে জন্ম তার শুরুটা, কোনো মানুষ দেখবেন যে খুব অল্প পরিশ্রমে আল্লাহ তাকে অনেক নিয়ামত দান করেন, কোনো মানুষ দেখবেন সারাদিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে হয় না, দিয়ে নুন আনতে পান্তা ফুরায়। কোনো মানুষ খুব ভালো মানুষ কিন্তু সমাজ তাকে খারাপ জানে, কোনো মানুষ খুব খারাপ মানুষ কিন্তু সমাজ তাকে ভালো জানে, এটা হয়। তো সেক্ষেত্রে হয় কি, প্রত্যেকটা মানুষের একটা ঠিকুজি থাকে, প্রত্যেকটা দলের একটা ঠিকুজি থাকে, প্রত্যেকটা দেশের একটা ঠিকুজি থাকে। বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, মক্কা মদিনার ভবিষ্যৎ কী হবে, এটা গত 8-10 হাজার বছরে যেভাবে হয়েছে, সবচেয়ে ভালো যেভাবে হয়েছে আমরা সেরকম ভালো হতে পারবো, আর সবচেয়ে খারাপ যে অবস্থায় গেছে আমরা সেই রকমই হতে পারি, এর বাইরে যাবো না, ওটা আমাদের একটা ঠিকুজি। তদ্রূপ বিএনপির যে ভালো দিকগুলো, মানে তার কখন ক্ষমতা আসে, কখন ভালো করে, কিভাবে ভালো করে, সেগুলো অতীতে যেভাবে করেছে এবারও একইভাবে হবে। আবার বিএনপির পতন অতীতে যেভাবে হয়েছে একইভাবে হবে। দেখেন জামাতের, আওয়ামী লীগের পতন শুরুটা যেভাবে হয়েছে পতনটা সেভাবে হয়েছে, এবং সেই আগস্ট মাসে ঘুরে ফিরে তাদের জীবনে এই দুর্ভোগ দুর্দশা আসতে থাকে। তো সেক্ষেত্রে জামাতের এই যে পদত্যাগ করা, মাঝপথে মানে আপনার সাথে বন্ধুত্ব একসাথে চললো, কথাবার্তা চললো, হঠাৎ করে তারা আপনার পেছন থেকে সরে পড়লো, এই ঘটনা তাদের জন্য ডাল ভাত। একসময় এরশাদের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল, তারা এরশাদকে ছেড়ে দিয়ে শেখ হাসিনার সঙ্গে তারা গেল, শেখ হাসিনাকে ছেড়ে দিয়ে তারা বেগম জিয়ার সাথে গেল 91 সনে, বেগম জিয়াকে ছেড়ে দিয়ে তারা আবার আওয়ামী লীগের সাথে গেল, আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে তারা আবার বিএনপির সাথে গেল, বিএনপির সাথে গিয়ে তারা আবার 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে গেল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের পরে তারা আবার বিএনপির সাথে গেল, আবার বিএনপিকে ছেড়ে দিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গেল, আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পরে তারা বিএনপির সঙ্গে যে সমঝোতা করেছে সেই সমঝোতা থেকে তারা বের হয়ে এসে আবার যদি তারা নতুন কোনো তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, পঞ্চম পক্ষ, এমনকি আওয়ামী লীগের সঙ্গে তারা একত্র হয়, এমনকি ভারতের সাথে যদি তাদের বন্ধুত্ব হয়ে যায়, আমি তো আশ্চর্য হব না। এটাই তাদের ঠিকজি, এটাই তাদের ক্যারেক্টারিস্টিক্স। আর অন্যদিকে যদি এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, পার্লামেন্ট ডিজলভ হয়ে যায়, সারা দেশ আবার উত্তাল হয়ে যায় এবং সরকার যদি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে, এতে আমি আশ্চর্য হব না। এর কারণ হলো এই ঘটনা বিএনপির জীবন অতীতে বহুবার ঘটেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।